ওকে, সো বাকলিং টেস্ট অফ সিলিন্ডার কলামস, এই টেস্ট এটা হচ্ছে আমাদের 6 নম্বর টেস্ট। আপনারা আপনাদের যে ক্লাস ওয়ার্ক সেখানে হচ্ছে এটার ম্যানুয়ালটা পেয়ে যাবেন। তো আমি একটা আপনাদের জন্য স্লাইড বানিয়েছি, পরবর্তীতে এটা দিয়ে দিব। ল্যাব ম্যানুয়ালটা হচ্ছে এটা, এই হচ্ছে আপনাদের অরিজিনাল ল্যাব ম্যানুয়াল। এখানে ডিটেলস অনেক কিছু লেখা আছে, সেখান থেকে আমি কিছু কি পয়েন্ট নিয়ে একটা স্লাইড বানিয়েছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো বাকলিং টেস্ট অফ সিলিন্ডার কলামস, তো বাকলিং বুঝতে হবে এবং সিলিন্ডার কলামকে, এই দুইটা জিনিস বুঝতে হবে, তাহলে মোটামুটি অনেক কাজ শেষ। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের সাথে আমি হচ্ছে কিছু লিঙ্ক শেয়ার করেছি, আপনাদের যে ক্লাস ওয়ার্কটা আছে সেখানে গেলেই দেখতে পারবেন। এই যে ল্যাব রিপোর্ট সাবমিশনের জন্য কম্প্রেশন টেস্ট অফ টিম্বার, যেটা আগামীকালকে জমা দেওয়ার কথা, সেটা হচ্ছে এখানে গিয়ে সুন্দর মতো আগের দিনের মতো সবাই পিডিএফটা সাবমিট করে দেবে। এটা হচ্ছে মেইন কথা, এবং সময় একই, রাত 12টা পর্যন্ত কালকে আপনারা এর মধ্যেই আশা করি সবাই সাবমিট করে দিবেন। তো আমাদের পড়ায় ফিরে আসি। বাকলিং টেস্ট অফ সিলিন্ডার কলামস, বাকলিং কি এবং সিলিন্ডার কলাম জিনিসটা কি সেই জিনিসটা একটু আমাদের বুঝে নিতে হবে। তো দ্য ফিজিক্স অফ কলাম বাকলিং ফ্রম ইউলার্স আইডিয়াল টু রিয়েল ওয়ার্ল্ড ল্যাবরেটরি টেস্টিং। আমাদের যে এই যে বাকলিংয়ের যে থিওরিটা, এই বাকলিংয়ের থিওরিটা অ্যাকচুয়ালি ইউলার্স ফর্মুলা থেকে আমরা হচ্ছে এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, সলভ করতে পারি বলতে আমরা আইডিয়া নেই যে বাকলিং জিনিসটা কি এবং কিভাবে হয়। সেটা হচ্ছে এই যে ইউলার যিনি আছেন তিনি আমাদেরকে কিছু ইকুয়েশন দিবেন, সেই ইকুয়েশনের সাথে আমরা রিয়েল ওয়ার্ল্ডের বিহেভিয়ার দেখব যে প্র্যাকটিক্যালি সেই জিনিসটা হয় কি না। ইউলার্স হচ্ছে এই কিছু কিছু কলামে বাকলিং হয়, অর্থাৎ ল্যাটারালি বেন্ড হয়। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন এই সাদা যে এটা হচ্ছে কলাম, হ্যাঁ সাদা অংশটা হচ্ছে কলাম। তো কলামটা এক্সিয়াল লোডের কারণে সাইড ওয়েতে বেন্ড হচ্ছে, সাইড ওয়েতে বেন্ড হচ্ছে। তো এই যে জিনিসটা, এই ক্ষেত্রে কতটুকু লোডে বেন্ডিংটা হবে বা কতটুকু ক্রিটিক্যাল স্ট্রেসের জন্য এই বেন্ডিংটা হবে, এই জিনিসটা যে ইউলার যিনি আছেন তিনি হচ্ছে ইউলার্স ফর্মুলা দিয়েছেন, সেখান থেকে আমরা এই জিনিসটাকে সলভ করি। কিন্তু তার মধ্যেও তো কিছু লিমিটেশনস থাকবে, তাই না? তো সেইভাবে সেটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি সেটাই আমরা হচ্ছে দেখব আমাদের এই ল্যাব টেস্টের মাধ্যমে। তো বাকলিং টেস্ট অফ সিলিন্ডার কলামস, তো বাকলিংটা তো বললাম যে এই যে এক্সিয়াল লোডের কারণে কলামের যে এই যে বেঁকে যাওয়া, হ্যাঁ কলাম অ্যাকচুয়ালি ক্র্যাশ করার কথা, বাট এটা বেঁকে যাচ্ছে। এই ছবিটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই। তো প্রথম কথা হচ্ছে যে এইটা হচ্ছে কলাম ক্র্যাশিং। হ্যাঁ, এই যে এইটা এই পাশের যেটা লেফট সাইডের যেটা, সেটা হচ্ছে কলাম ক্র্যাশিং। কলাম ক্র্যাশিং বলতে বোঝাচ্ছি যে কলামটা অ্যাকচুয়ালি কম্প্রেসিভ মেম্বার, তাই না? কম্প্রেশন নেয়, অর্থাৎ লোড সেটা কি করে, কলামটা রেজিস্ট করে, তাই তো? কলাম হচ্ছে ট্রান্সফার করে বিম থেকে কলামে, কলাম থেকে স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলামে, এবং কলাম থেকে আলটিমেটলি যে ফাউন্ডেশনটা আছে বা পাইল আছে সেখানে চলে যায়। তো এখন তাহলে কলামটা মেনলি এই এক্সিয়াল ফোর্স যেটা আছে সেইটা নেয়, এবং এই ক্ষেত্রে কলামের উপরে কম্প্রেসিভ ফোর্স আসে, এবং এই ফোর্স আসার কারণে কলামে মাঝে মধ্যে যদি ফেইলার হয়, সেই ক্ষেত্রে যেটা হয় এই পাশ দিয়ে কি হয়, ভেঙে যায়। ঠিক আছে, কলামটা ক্র্যাশ করে, অর্থাৎ যেহেতু এটা একটা প্রেশারের মধ্যে আছে, তো সাইড ওয়েতে সে হচ্ছে এক্সপ্যান্ড করতে চায়, তখন হচ্ছে এটা ক্র্যাশ করে, ভেঙে যায়। এখন এইটা হচ্ছে শর্ট কলামের বৈশিষ্ট্য। আমি কিন্তু সামনে আপনাদের হচ্ছে শর্ট কলাম এবং লং কলাম, যেটাকে আমরা সিলিন্ডার কলাম বলছি, এই জিনিসগুলো সম্পর্কেও একটা স্লাইড আছে, সেখানেও আমরা দেখব। তো শর্ট কলাম এবং লং কলামের যেটা বলছিলাম, যে সিলিন্ডার কলামের ক্ষেত্রে হবে হচ্ছে বাকলিং, এই যে ফেইলার মোড হচ্ছে বাকলিং। তো এইখানে যেটা হয়, এবং আমাদের যে শর্ট কলাম সেটার ক্ষেত্রে যেটা হয় যে ম্যাটেরিয়াল স্কোয়াশ করে, মানে হচ্ছে ক্র্যাশিং হয়, ক্র্যাশ করে। তো দুইটার ক্ষেত্রে দুই ধরনের গভর্নিং ফিজিক্স আছে। একটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন টেস্ট করলাম, সেই ক্ষেত্রে যেটা হয় যে ইল্ড স্ট্রেংথটা আমরা আশা করি সবাই জানি, ইল্ড স্ট্রেংথ। তো এই ক্রাশিং যে ভ্যালুটা সেটা হচ্ছে ইল্ড স্ট্রেংথের সাথে রিলেটেড। হ্যাঁ, শর্ট কলামের ক্ষেত্রে ক্রাশিং হবে, সেই ক্রাশিংটা হচ্ছে এই ইল্ড স্ট্রেংথের সাথে কানেক্টেড, এবং এইভাবেই আমরা হচ্ছে কতটুকু লোডের জন্য আমাদের ক্র্যাশিংটা হবে, সেই লোডটা আলটিমেট লোড সেটা হচ্ছে আমরা বের করতে পারি।
তো আমরা যখন কলাম ডিজাইন শিখবো সামনের সেমিস্টারগুলোতে, তখন আমরা দেখব যে আমরা কীভাবে কলাম ডিজাইনটা করে থাকি শর্ট কলামের ক্ষেত্রে। আর স্লেন্ডার কলাম বলতে বোঝাচ্ছি, স্লেন্ডার, বারবার স্লেন্ডার বলছি, এটার একটা রহস্য আছে যে স্লেন্ডার বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, সেটাকে আমরা একটা রেশিও দ্বারা প্রকাশ করি। কলামের লেন্থ এবং হচ্ছে তার রেডিয়াস অফ জাইরেশন, এই দুইটা রেশিও থেকে আমরা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও বের করি। তো কোন ক্ষেত্রে সেটা লং কলাম হবে এই স্লেন্ডারনেস রেশিও থেকে, সেটা হচ্ছে আমরা ডিসাইড করব। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্লেন্ডার কলামের ক্ষেত্রে বাকলিং হবে, অর্থাৎ আমাদের টেস্টের নামে কিন্তু বাকলিং টেস্ট অফ স্লেন্ডার কলামস। তাহলে বাকলিং টেস্টটা করতে হবে। বাকলিং হচ্ছে সাইড ওয়েতে সে কী করবে, বেন্ড করবে। কার জন্য? এক্সিয়াল ফোর্সের জন্য, এক্সিয়াল ফোর্স। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এই যে এইভাবে সাইড ওয়েতে বাকলিং হয়, বেন্ড হয় সাইড ওয়েতে। এখন এইখানে ল্যাক অফ স্টিফনেস অথবা ইনস্টেবিলিটি ফেইলিয়ার হয়, ল্যাক অফ স্টিফনেস অথবা ইনস্টেবিলিটি ফেইলিয়ার হয়, এবং এইটার জন্য যে গভর্ন করে সে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আলটিমেট লোডে যাওয়ার আগেই আমাদের এই বাকলিং ফেইলিয়ারটা হয়ে যাচ্ছে। একটা ম্যাটেরিয়াল ফেল হওয়ার কথা কখন? আমরা যে এই যে টেনশন টেস্ট করলাম, কম্প্রেশন টেস্ট করলাম, কখন ফেল হওয়ার কথা? ফেল হওয়ার কথা আলটিমেট স্ট্রেংথ ক্রস করার পর, তাই না? অর্থাৎ তার ইল্ড পয়েন্ট আসবে, আলটিমেট স্ট্রেংথ আসবে, এরপর সে ফেল করবে। এইটাই তো আমরা এতদিন দেখে আসছি। কিন্তু আমরা এখন যখন স্লেন্ডার কলাম নিয়ে টেস্ট করব, বাকলিং টেস্ট, এইটা কিন্তু তার ইল্ড পয়েন্ট আসার আগেই ফেলিয়ারটা চলে আসবে, এবং এর কারণটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি এর জন্য, ইনস্টেবিলিটি ফেলিয়ার। তো যাই হোক, এই যে ফেলস অ্যাট এ লোড মাচ লোয়ার দেন ম্যাটেরিয়াল ক্যাপাসিটি, যেটা আমি মাত্র বললাম যে ম্যাটেরিয়ালের যে ক্যাপাসিটি বলতে আলটিমেট স্ট্রেংথ বোঝায়, তার থেকে অনেক কম লোডেই এই বাকলিং ফেলিয়ারটা হয়ে যাবে। এখন কতটুকু বাকলিং ফেলিয়ার বা কতটুকু লোডের জন্য এই বাকলিং ফেলিয়ারটা হবে একটি স্পেশাল টাইপ অফ কলামের জন্য, এই জিনিসটা বোঝার জন্য সায়েন্টিস্ট ইউলার আমাদের কিছু ফর্মুলা দিয়েছে। স্লাইডটা দেখতে পাচ্ছি আশা করি। তো এইখানে দেখেন সুন্দর মতো তিনটা কলাম টাইপের কথা বলা আছে। একটার নাম হচ্ছে শর্ট কলাম, একটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট কলাম, একটার নাম হচ্ছে স্লেন্ডার বা লং কলাম। তাহলে দেখেন তিনটা ছবি যদিও অতটা পারফেক্ট হয় নাই, বাট আপনাদের বোঝার জন্য এতটুকু এনাফ। শর্ট কলামের ক্ষেত্রে নিচের লাইনগুলো পড়ে দেখেন যে এই যে ল্যামডা, এটা হচ্ছে বলতেছি আমরা স্লেন্ডারনেস, হ্যাঁ, মেইনলি স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও। তো রেশিও বললে বুঝতেই পারছেন যে দুইটা উপাদান আছে, যে দুইটা কন্টেন্ট আছে, সেই দুইটা কন্টেন্টের থেকে আমরা রেশিওটা পাবো। সামনে এটা দেখব যে আমরা কিভাবে এই স্লেন্ডারনেস রেশিওটা পাবো। তো যদি স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু 32 এর নিচে আসে, সেটাকে আমরা শর্ট কলাম হিসেবে দেখি। যদি 32 থেকে 120 এর মধ্যে আসে, তাহলে আমরা কি করি, সেটাকে ইন্টারমিডিয়েট কলাম হিসেবে দেখব। আর স্লেন্ডার কলাম যেটা নিয়ে আমরা টেস্ট করব, বাকলিং টেস্ট, সেইটা হচ্ছে কখন, যখন এটা স্লেন্ডারনেস রেশিওটা 120 ক্রস করে যাচ্ছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে, একটা হচ্ছে যে ফেইলিয়ারটা কীরকম হবে সেটা বুঝতে পারছি, যে ফেইলিয়ারটা হবে শর্ট কলামের ক্ষেত্রে ক্র্যাশিং, এবং লং কলামের ক্ষেত্রে কি, বাকলিং। এবং বাকলিং ফেইলিয়ারটা কেন হয়, ইলাস্টিসিটি ফেইলিয়ারের জন্য। বাকলিং ফেইলিয়ারটা কেন হয়, ইলাস্টিসিটি ফেইলিয়ারের জন্য। তো এই ক্ষেত্রে এই যে দেখেন ফর্মুলা আছে, এক একটার ক্ষেত্রে এক একটা। যেমন আমরা হচ্ছে এই যে শর্ট কলামের ক্ষেত্রে ডিরেক্টলি স্ট্রেসের যে ফর্মুলা, অর্থাৎ স্ট্রেস স্ট্রেইন যে ফর্মুলাগুলো, সেইগুলো আমরা ব্যবহার করে আমরা কিন্তু আলটিমেট স্ট্রেংথ বের করতে পারি, এটাই আমরা করে আসছি। কিন্তু ইউলারের যে ফর্মুলা সেটা কিন্তু ডিফারেন্ট, এবং সেইটা কিন্তু এই যে পাই স্কয়ার ই ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। সো পাই স্কয়ার যেটা, সেটা তো আপনারা জানি একটা কনস্ট্যান্ট। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা এটার বিশেষত্ব, যে এইখানে যদি ফেইলারটা হয় সেটা শুধুমাত্র ইলাস্টিসিটি ফেইলারের কারণেই ঘটবে। সেটা কার কারণে ঘটবে, ইলাস্টিসিটি ফেইলারের কারণে। এবং সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন হয়ে যাচ্ছে এটা বিয়ে দিয়েছে বিজ্ঞানী ইউলার। এবং ইন্টারমিডিয়েট কলামের জন্যও কিন্তু আমাদের কিছু কলাম মানে ইকুয়েশন আছে, যেমন এই যে র্যাঙ্কিন গর্ডন কিছু একটা ফর্মুলা আছে। আমরা যখন কলাম ডিজাইন শিখবো তখন আপনারা এটা আরও ডিটেলসে শিখবেন। আপাতত জাস্ট শর্ট কলাম এবং লং কলামের মধ্যে যে একটা পার্থক্য আছে, এবং সেই ক্ষেত্রে লং কলামের ক্ষেত্রে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি এবং হচ্ছে ইকুয়েশন, এই দুইটার মধ্যে একটা কম্পারিজন দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা দেখব।
তাহলে লং কলামের ক্ষেত্রে আপনারা দেখলেন যে সাইড ওয়েতে সে হচ্ছে কি হচ্ছে, বেন্ড হচ্ছে, বেন্ড হলে সেখানে ফেইলার হয়ে যাচ্ছে উইদাউট রিচিং টু দ্য আলটিমেট ক্যাপাসিটি। এখন দেখেন সায়েন্টিস্ট ইউলার যখন এই ফর্মুলাটা দিয়েছে, এই যে যেটা এবারটা দেখলাম ফর্মুলাটা দিয়েছে, সেই ফর্মুলাতে কিছু অ্যাজাম্পশনস আছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই একটা ফর্মুলা যখন সে বানিয়েছে তখন তো সে কিছু অ্যাজিউম করেই নিতে হচ্ছে, তাই না? সব কিছু তো আর একদম তার মন মতো হবে না স্বাভাবিকভাবেই। তো সেই ক্ষেত্রে দুইটা জিনিস হয়, যে একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের বিহেভিয়ারটা একরকম হয়, এবং যিনি সায়েন্টিস্ট তার কাছে তার যে কলামটা আছে সেটার বিহেভিয়ার আর এক রকম হবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ডিফ্লেকশনের সাথে এই পিসিআরটা হচ্ছে ক্রিটিক্যাল লোড, ঠিক আছে? পিসিআর যেটা আছে এটা হচ্ছে ক্রিটিক্যাল লোড। সো ক্রিটিক্যাল লোডটা কি, এই যে এখানে লেখা আছে দ্য এক্সাক্ট বাইফার্কেশন পয়েন্ট হোয়ার দ্য কলাম গোজ ফ্রম পারফেক্টলি স্ট্রেট টু সাডেনলি বেন্ডিং। অর্থ দাঁড়াচ্ছে যে যেই ক্রিটিক্যাল লোডের জন্য কলামটা স্ট্রেট থেকে এই বেন্ডিং হওয়া শুরু করবে অথবা কি বাকলিং হওয়া শুরু করবে, যেই ক্রিটিক্যাল লোডের জন্য একটা লোড আসবে যেই পয়েন্টের পর সে কী করবে, এরকম সাইড ওয়েতে বেন্ড হয়ে যাবে। তো দেখেন যে জিনিসটা বলা আছে যে ইউলার্স ফর্মুলা এবং হচ্ছে এই রিয়েল ওয়ার্ল্ডের বিহেভিয়ার, সেই দুইটার মধ্যে কিন্তু দেখেন আমাদের যে গ্রাফটা আছে তার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। ইউলার্স ফর্মুলাতে যেটা হয় যে এই যে দেখেন এটা একটা স্ট্রেট লাইন গিয়ে সে তারপর কি আরেকটা স্ট্রেট লাইন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারটা একদমই অন্যরকম। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা একটা কার্ভের মতো শেপ নিচ্ছে। এখন এই জিনিসটা কেন হয়, তো এই জিনিসটা হওয়ার জন্য কিছু ওই অ্যাজাম্পশনসকে আমরা দায়ী করতে পারি, যে আমরা কি কারণে এই জিনিসটা হয়। যে অ্যাজাম্পশনসগুলো এই যে এই পাশে লেখা আছে অলরেডি, ইউলার অ্যাজিউমস সামথিং পারফেক্টলি স্ট্রেট কলাম। তো এই যে এই চারটা পয়েন্ট হচ্ছে যে ইনিশিয়াল ইমপারফেকশন, লোড ইসেন্ট্রিসিটি, ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি অ্যান্ড রেজিডুয়াল স্ট্রেস। একটা দুইটা একটু বলি, যেমন ইনিশিয়াল ইমপারফেকশন, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সায়েন্টিস্ট ইউলার যেটাকে ধরে নিয়েছিল যে কলামটা হবে একদম ম্যানুফ্যাকচারিলি স্ট্রেইট, একটা স্ট্রেট কলাম হবে, কিন্তু আমরা যে নর্মালি কলামগুলোকে বসাই বা হচ্ছে কলামগুলোকে ব্যবহার করি স্টিলের, সেগুলো কিন্তু একদম সরাসরি ম্যানুফ্যাকচার্ড স্ট্রেইট হয় না, ঠিক আছে? এই যে পারফেক্টলি স্ট্রেট হয় না, কিছুটা ইসেন্ট্রিসিটি থেকে যায়, ঠিক আছে? কিছুটা ইসেন্ট্রিসিটি থেকে যায়, এবং সেই ক্ষেত্রে তার যে হচ্ছে লোড ইসেন্ট্রিসিটি, অর্থাৎ তার যে লোড ক্যারিং অ্যাবিলিটি, সেটাও কিন্তু একদম সেন্টার পয়েন্ট দিয়ে যায় তাও না। তো সেই ক্ষেত্রে অর্থাৎ ধরেন আছে একটা সেকশন আছে এরকম রাউন্ড সেকশন, ঠিক আছে? রাউন্ড সেকশনের ক্ষেত্রে কি হবে, এই যে মাঝখানের পয়েন্টে হচ্ছে এক্সিয়াল ফোর্সটা কাজ করা উচিত, ঠিক আছে? মাঝখানের একদম সেন্টার লাইন থেকে আমাদের কি হবে, লোডটা কাজ করলে আমাদের জন্য ভালো। বাট রিয়েল ওয়ার্ল্ডের বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট। সেই ক্ষেত্রে যেটা হয় যে সেন্টার লাইন দিয়ে পাস না করে সে হয়তো সাইডের কোনো একটা পয়েন্ট থেকে পাস করলো। তো এই যে পার্থক্য, এই যে ডেভিয়েশন, এইটাকে বলি আমরা ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? এটাকে বলি আমরা ইসেন্ট্রিসিটি। তো এই সকল বিষয়গুলোকে সায়েন্টিস্ট ইউলার নেগলেক্ট করে গেছে, যার কারণে এই যে দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন, যে রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ারে আমাদের কলামের এই বাকলিংটা যেই লোডের জন্য হবে, ইউলারের ফর্মুলাতে সেই লোডের বাকলিংটা আরও বেশিতে হবে অথবা কমে হবে, এরকম একটা বিষয়, ঠিক আছে? তো আমরা কিন্তু ইউলার্স ফর্মুলা দিয়েও আমাদের বাকলিংয়ের লোড বা স্ট্রেস হিসাব করব, এবং আমরা সরাসরি প্র্যাকটিক্যালিও এই ক্রিটিক্যাল লোডটাকে বের করব, তাহলে আমরা দেখতে পারবো দুইটার মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? আচ্ছা, এখন যখন হচ্ছে আমরা ম্যাটেরিয়ালটাকে টেস্ট করব, কলাম, হ্যাঁ, মেটালের কলাম, তো সেই ক্ষেত্রে কলামের যখন আমরা বাকলিং টেস্ট করব, সেই ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে তার এন্ড কন্ডিশন, ঠিক আছে? তার এন্ড কন্ডিশন, এন্ড বলতে জয়েন্ট, হ্যাঁ, তার জয়েন্ট কন্ডিশনগুলো। তো জয়েন্টটা কি, ধরেন একটা কলামের দুইটা পাশে যে সাপোর্ট থাকে, সেই সাপোর্টটা যদি ধরেন হচ্ছে পিন কন্ডিশন হয়,
পিন পিন হতে পারে, পিন কন্ডিশন। তারপর হচ্ছে ফিক্সড অ্যান্ড ফিক্সড হতে পারে, ফিক্সড অ্যান্ড পিনড হতে পারে, এবং হচ্ছে ফিক্সড অ্যান্ড হচ্ছে ফ্রি। এই এক পাশে ফিক্সড আর এক পাশে হচ্ছে ওপেন, এরকম কিছু কন্ডিশন। এই চারটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে যেটা হয় যে এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে আমার এই যে জয়েন্ট কন্ডিশন, ঠিক আছে, দুই পাশে যে জয়েন্ট কন্ডিশন, এই দুইটার এটার উপর ডিপেন্ড করে আমরা কলামকে চারটা ভাগে ভাগ করতে পারি। সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কলামের উপরে বাকলিং, কলামের কতটুকু অংশে বাকলিং হবে, সেটা কি পুরো লেন্থ জুড়েই বাকলিংটা হবে, নাকি একটা সার্টেন পোর্শনের জন্য বাকলিং হবে, নাকি কতটুকুর জন্য? তাহলে এখন এই বাকলিংয়ের জন্য যেই লেন্থ, সেই লেন্থটাকে আমরা বলছি ইফেক্টিভ লেন্থ। এখন ইফেক্টিভ লেন্থের আরও একটা প্রশ্ন আছে, সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে দ্য ডিস্টেন্স বিটুইন ইনফ্লেকশন পয়েন্ট। আশা করি যে যারা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পড়ে আসছেন, ইনফ্লেকশন পয়েন্টের কথা মনে আছে মোটামুটি। তারপর আছে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ইফেক্টিভ লেন্থও মনে রাখতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটাও মনে রাখতে হবে। প্রথমেই কথা বলে দেই যে কলাম যেটা বাকলিং হবে সেটা কিন্তু তার উইক এক্সিস, সেই দিক বরাবর বাকলিং হবে। জিনিসটা এরকম, আমি একটা ছবি আঁকি। উইক এক্সিস বলতে বোঝাচ্ছি যে যেই পাশের লেন্থটা কম থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যদি হয় কলাম, তাহলে এক্স এবং ওয়াই, তাহলে এখানে উইক এক্সিসটা কোনটা? এক্স এক্সিসটাও, তাই না? এক্স এর যে এক্সিসটা সেটা হচ্ছে ছোট, সেটা হচ্ছে ছোট। তো সবসময় যেটা হয় যে ওই ছোট যেই সেকশনটা থাকে সেই সেকশনের রেসপেক্টে আমার বাকলিংটা হয়ে থাকে, ঠিক আছে। তো যেমন এই যে এই সেকশনটা আঁকলাম, কলামের সেকশন, সেখানে এক্স এবং ওয়াই সেকশন আছে। এখানের যে এক্স সেকশন, এক্স এর সাপেক্ষে কি হবে, বাকলিংটা হবে কলামের ক্ষেত্রে, বাকেল। তো যে আর ইফেক্টিভ লেন্থের ক্ষেত্রে যেটা বললাম যে ইফেক্টিভ লেন্থ হচ্ছে ফ্যাক্টর হচ্ছে কে। তো আমরা যদি টোটাল লেন্থকে কে দ্বারা গুণ করি তাহলে আমরা ইফেক্টিভ লেন্থ পেয়ে যাব, যে কলামগুলো আমরা ব্যবহার করতে চাই। তো ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরগুলো আমাদের দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে যে কে এর ভ্যালু হচ্ছে ইফেক্টিভ লেন্থ 1, সেটা কখন, যখন হচ্ছে পিন অ্যান্ড পিন কন্ডিশন হবে, হিঞ্জ কন্ডিশন হবে। এরপরে হচ্ছে 0.5, কে এর ভ্যালু 0.5, সেটা কখন, যখন ফিক্সড এবং ফিক্সড হবে। আর 0.7 হবে কখন, যখন ফিক্সড আর পিনড হবে। তো এই যে ফিক্সড কন্ডিশনগুলো বা এই যে কন্ডিশনগুলো, এই ক্ষেত্রে আমাদের কে এর যে ভ্যালুটা সেটা কিন্তু ভ্যারি করছে, একটা থেকে আরেকটায় কি করছে, ভ্যারি করছে, পরিবর্তন হচ্ছে। এবং সেটা কার কারণে হচ্ছে, ওই যে ইনফ্লেকশন পয়েন্টের ডিস্টেন্স, এটার জন্য। আরে হাত ধরে করতেছে দাঁড়াইতে, হাতে লাগতো তো, আরে লাগাই দিতে ভাই, এই কারণে হাত মানে সিগন্যাল দিলাম। ক্লাস করার সময় মানে ক্লাসে তো মনোযোগ নাই, কিন্তু অ্যাটলিস্ট ক্লাসের পরিবেশ যাতে নষ্ট না হয় সেই বিষয়তে আসলে খেয়াল রাখতে হবে। অনলাইন যেহেতু ক্লাস হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, এই সকল বিষয় তো মাথায় রাখতে হবে। ক্লাসে জয়েন করে হয়তো ঘুমিয়ে যায় বা হচ্ছে অন্য কোনো কাজ করে, বাট অ্যাটলিস্ট ক্লাসের পরিবেশ যাতে নষ্ট না হয় সেভাবে তো আপনাকে প্রিপারেশন নিতে হবে, তাই না? কিছুই বলার নেই। সো পিন পিন কন্ডিশন যেটা হলো ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর হচ্ছে 0.5, আর ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর যখন হচ্ছে ফিক্সড এবং পিন তখন হচ্ছে 0.7, আর পরেরটা হচ্ছে 2। তো এইগুলো হচ্ছে আমরা বুঝলাম যে ইফেক্টিভ লেন্থ আমরা কীভাবে পাবো, কে গুণ করব, কে এর যে ভ্যালু থাকবে সেই কে এর ভ্যালু হচ্ছে 1, 0.5, 0.7 আর হচ্ছে 2, ঠিক আছে। এই পয়েন্টগুলো গুণ করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে ইফেক্টিভ লেন্থ পাবো। কার সাথে গুণ করব, আমাদের যে অরিজিনাল লেন্থ থাকবে কলামের সেটা থেকে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এখন এই যে গ্রাফটা, হ্যাঁ, এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ক্ষেত্রে কি জিনিসটা হয়। প্রথম যে অংশটা ইল্ড এবং ক্র্যাশ, এটা হচ্ছে শর্ট কলামের জন্য, শর্ট কলামের জন্য। তো এখানে যে এই জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও এই ল্যামডা দ্বারাও প্রকাশ করা যায়, আবার হচ্ছে ইটা দ্বারাও প্রকাশ করা যায়, ঠিক আছে। দুইটা দিয়ে প্রকাশ করা যায়, এক এক জায়গায় এক একটা দেখানো হয়েছে। তো ল্যামডা হোক বা ইটা, দুইটার নামই হচ্ছে স্লেন্ডারনেস রেশিও।
তো যেটা বলছিলাম যে শর্ট কলামের ক্ষেত্রে স্লেন্ডারনেস রেশিওটা কম থাকে, তাই না? তাহলে কম থাকলে তার অ্যালাউয়েবল লিমিট থাকে হচ্ছে বেশি। এই যে দেখেন এই ভ্যালুটা অনেক উপরে, যখন স্লেন্ডারনেস রেশিও কম আছে। কিন্তু যখন এই যে দেখেন একটা লিমিট পর্যন্ত বেড়ে গেল, তখন দেখেন স্লেন্ডারনেস রেশিও যখন হচ্ছে বেড়ে গেল, তখন কিন্তু আমার অ্যালাউয়েবল স্ট্রেস সেই ভ্যালুটা কি আস্তে আস্তে কমে গেছে, অনেক কমে গেছে, তাই না? স্লেন্ডারনেস রেশিও যখন একদম কমে গেছে মানে বেড়ে গেছে, তখন কিন্তু অ্যালাউয়েবল স্ট্রেসটাও কমে গেছে, এইটাই আর কি। আর মাঝখানের পোর্শনটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে কলামগুলো আছে তাদের জন্য যে জিনিসটা হয়, আর স্লেন্ডার কলামের জন্য এই যে এরকম অ্যালাউয়েবল লিমিটটা অনেক কমে যায়। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো যেহেতু বুঝলাম যে কোন ক্ষেত্রে কি হয় এবং কিভাবে হয়, সেই জিনিসটা যেহেতু বুঝলাম, এখন আমরা টেস্টিংয়ে চলে আসি যে এভাবে আমরা কিভাবে আমরা টেস্টটা করব। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা অরিজিনাল একটা কলাম দিবে, মেটাল কলাম। তো সেই ক্ষেত্রে অর্থাৎ স্যাম্পল দিবে, স্যাম্পলটা দেওয়ার পর স্যাম্পলের প্রথম কাজ হচ্ছে যে তার মেজারমেন্ট নেওয়া, ডায়ামিটার নিতে হবে, তারপর কি নিতে হবে, লেন্থ নিতে হবে। একটা হচ্ছে ডায়ামিটার আর একটা কি লেন্থ। তাহলে লেন্থ এবং ডায়ামিটার মাপার পর তারপর যেটা করতে হবে, আপনাকে ওই বাকলিং টেস্ট অ্যাপারেটাস যেটা থাকবে, অর্থাৎ এই যে এরকম একটা মেশিন থাকবে, সেই মেশিনের ভেতরে আমাকে সেই কলামটাকে বসাতে হবে। এবং কলাম বসানোর পর দেখেন এই যে এই জায়গাটা, যেই জায়গাটাতে আমার এন্ড কন্ডিশনটাকে দেখতে হবে, এন্ড কন্ডিশন সেটা কি কি হতে পারে, একটু আগে বললাম যে ফিক্সড কন্ডিশন হতে পারে, হিঞ্জ কন্ডিশন হতে পারে। তো এই যে ডিফারেন্ট টাইপ অফ এন্ড কন্ডিশন, এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আমার কি হয়ে যাবে, ইফেক্টিভ লেন্থ ভ্যারি করবে, সেই ক্ষেত্রে স্লেন্ডারনেস রেশিওটাও কি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এন্ড কন্ডিশনটা আমরা বসালাম। এরপর কি করব, এরপর হচ্ছে এই কলাম অ্যাপারেটাসের উপরে কিন্তু আমরা লোড অ্যাপ্লাই করব, লোড লোড অ্যাপ্লাই করব। তাহলে আমরা আস্তে আস্তে লোড বাড়াবো, লোড বাড়ালে যেটা হবে, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ লোড অ্যাপ্লাই করার পর সেটা কি হয়ে যাবে, বাকলিং হবে, অর্থাৎ বেন্ড হবে। প্রথমে স্ট্রেট থাকবে, স্ট্রেট থাকার পর হালকা একটু বেন্ড হলেই আমরা ধরে নেব কি তার বাকলিং হয়ে গিয়েছে, তার বাকলিং হয়ে গিয়েছে। এতে এই যখন হচ্ছে এই বাকলিংটা শুরু হবে, তখনই আমরা সেই লোডটাকে লিখে ফেলবো। ঠিক আছে, তখনই আমরা লোডটাকে লিখে ফেলবো। তো এখন দেখেন, একটা হচ্ছে যেটা আপনি প্র্যাকটিক্যালি করছেন, আর একটা হচ্ছে ইকুয়েশন থেকে। একটা আপনি প্র্যাকটিক্যালি করছেন, আর একটা হচ্ছে ইকুয়েশন থেকে। যখন এই সিস্টেমে যখন আপনি লোড অ্যাপ্লাই করছেন, তখন এই কলামের কি কি বিষয় আপনি জানা আছে অলরেডি। কলামের ক্ষেত্রে তার মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা আপনার জানা আছে, তাই না? ম্যানুফ্যাকচারাররাই বলে দেয় যে এটা কত, ম্যানুফ্যাকচাররাই আমাদের মাইল্ড স্টিলের যে যে মডুলাস অফ ইলাস্টিসিটি এটা বলে দেয়, ও সবগুলো কথাই বলে দেয়। তাহলে এইটা আপনি আগে থেকেই জানেন। এরপর এর যে রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস বা রেডিয়াস না অ্যাকচুয়ালি ডায়ামিটারটা তো আপনি জানেন, ডায়ামিটারটা জানেন, ডায়া জানেন। তারপরে লেন্থ জানেন যে কতটুকু এটার লেন্থ আছে, এই বিষয়গুলো জানেন। এখন যখন হচ্ছে আপনি এটাকে এই টেস্ট করার জন্য নিয়ে আসছেন, তখন কি হচ্ছে, একটা নির্দিষ্ট লোড পাচ্ছেন, যেই লোডে বাকলিংটা শুরু হয়ে গিয়েছে। তাহলে সেটা কত লোডের জন্য, সেই লোডের ভ্যালুটা এখানে বসাবেন পিসিআর। আর ক্রস সেকশন এরিয়া কোথায়, পাই ডি স্কয়ার বাই 4, তাই না? এখান থেকে আপনি আমার এরিয়াটা পেয়ে যাবেন, এবং সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল লোডটা পেয়ে যাবেন, ক্রিটিক্যাল স্ট্রেস। এখন এই ক্রিটিক্যাল স্ট্রেসটা হচ্ছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনি ল্যাবে লোড অ্যাপ্লাই করেছেন, সেই ক্ষেত্রে আপনি কতটুকু স্ট্রেসের জন্য এর বাকলিংটা পেয়ে যাচ্ছেন। আর ইকুয়েশন ব্যবহার করে যেটা পাবেন সেটা কি, থিওরিটিক্যাল, তাই না? একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে কি থিওরিটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যাল যে বিহেভিয়ারটা, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালের সময় আমরা কি করব, যে যতটুকু লোডের জন্য আমাদের এই বাকলিংটা স্টার্ট হয়ে যাবে, যতটুকু লোডের জন্য এই বাকলিংটা শুরু হয়ে যাবে, সেই বাকলিংয়ের জন্য আমরা সেই লোডটাকে লিখব, এবং লোড ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া করলে আমরা কিন্তু সেই ক্রিটিক্যাল স্ট্রেসটা পেয়ে যাব। এবং এইটা কিন্তু যেটা হবে প্র্যাকটিক্যাল ভ্যালু হবে, প্র্যাকটিক্যাল ভ্যালু। আর থিওরিটিক্যালের জন্য আমরা কি করছি,
ইউলার্স ফর্মুলা ইকুয়েশন ইউজ করছি। এই যে ইকুয়েশনটা হচ্ছে ইউলার্স ফর্মুলা। সেখানে কি ছিল, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই হচ্ছে ইফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই আর মিনিমাম। এই আর মিনিমামটা একটু বুঝতে হবে। এবং এই যে এল ই বাই আর মিনিমাম এইটা হচ্ছে সেই ইটা বা স্লেন্ডারনেস রেশিও। ঠিক আছে, এই ইটাটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। এটাকে আবার এই যে ল্যামডা দ্বারাও একটু প্রকাশ করে, ল্যামডা দুইটাই একই জিনিস। সো স্লেন্ডারনেস রেশিও সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ অ্যান্ড হচ্ছে মিডিয়াম রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশনটা কীভাবে পাবো, রেডিয়াস অফ জাইরেশনটা মনে আছে আপনাদের নিশ্চয়ই, যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে এ ইন্টু আর স্কোয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়ার সময় এটা করেছেন একদম শুরুর দিকে অ্যানালিটিক মেকানিক্সে মোমেন্ট অফ ইনার্শিয়া যখন বের করতেন তখন আপনারা এভাবেই বের করতেন। তো মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়ালস টু হচ্ছে আই ইজ ইকুয়ালস টু এ আর স্কোয়ার। এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া আর আরটা হচ্ছে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু বের করার জন্য আপনাকে কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই এরিয়া রুট ওভার। এইটা করলে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আর মিনিমাম, সরি এটা স্কোয়ার হবে না আর হবে। তাহলে আর মিনিমামটা যেহেতু পেয়ে যাচ্ছেন, এখন এই আর মিনিমাম কখন হবে দেখেন, যখন আপনি এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা, এটা তো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া রাইট, এটা যখন উইক এক্সিসের রেসপেক্টে বের হবে তখন হচ্ছে আপনি মিনিমাম এই যে আর মিনিমামটা পাবেন। আবারও বলছি, আমরা জানি যে হচ্ছে স্লেন্ডার কলামটা বাকলিং হবে কোন এক্সিস বরাবর, উইক এক্সিস বরাবর। ভিডিও শুরুতেই দেখবেন যে মানে শুরুতেই তো বলেছিলাম যে হচ্ছে আমাদের যে বাকলিংটা হবে সেটা কিন্তু উইক এক্সিসে হবে, এবং উইক এক্সিসটা বোঝার উপায়ও বলে দিয়েছি যে যেই সেকশনটা ছোট, যেই সেকশনের যে লেন্থটা ছোট সেটি হচ্ছে আমাদের উইক এক্সিস, এবং ওই উইক এক্সিসের সাপেক্ষেই যেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো সেইটাতে আমরা মিনিমাম রেডিয়াস অফ জাইরেশনটা পেয়ে যাচ্ছি আর মিনিমাম। তাহলে এই আই উইক এক্সিস এটা পেতে হবে। আচ্ছা, এভাবে করলে আমরা হচ্ছে থিওরিটিক্যাল ইউলার্স ফর্মুলা থেকে আমরা এই থিওরিটিক্যাল এই ভ্যালুটা পাবো, থিওরিটিক্যাল এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে আপনাদের ডাটা শিটে। প্রথম কথা হচ্ছে যে একটা ডাটা শিট আপনাদের প্রিপেয়ার করতে হবে, যেটা প্রত্যেক দিনই করেন, এবং একটা গ্রাফ আছে, একটা গ্রাফ আছে। আমরা এখানে আপনারা যদি একটু আপনাদের যে এটা আছে এখানে ল্যাব ম্যানুয়ালটা আছে, সেই ল্যাব ম্যানুয়ালটা যদি ওপেন করে দেখেন সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টটা হচ্ছে রিয়েল প্র্যাকটিক্যাল ভ্যালু, যেটা একটু আগে আমি প্র্যাকটিক্যাল লিখলাম সেইটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু। আর থিওরির যেটা দিয়েছে সেটা কে দিয়েছে, সেটা তো দিয়েছে হচ্ছে ইউলার্স ফর্মুলা। আর এইখানে যে ইটা, সেই ইটা তো আমি বললাম যে ইটা কি, স্লেন্ডারনেস রেশিও। ঠিক আছে, তাহলে একবার পাবেন হচ্ছে প্র্যাকটিক্যাল স্ট্রেস আর একবার পাবেন হচ্ছে থিওরিটিক্যাল স্ট্রেস। তাহলে প্রথম থেকে শুরু করি। প্রথমে আপনাকে কি দেওয়া লাগবে, মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, কলামের যে ম্যাটেরিয়ালটা থাকবে সেটা কিন্তু মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা কিন্তু জানতে হবে। তো এইটা ব্যবহার করবেন হচ্ছে 200 জিপিএ, আপনাদের জানা থাকার কথা যে 200 জিপিএর মতো কাছাকাছি হয়। তো এইটাই আপনারা ইউজ করবেন 200 জিপিএ। জিপিএ মানে হচ্ছে গিগা প্যাসকেল, তার মানে নর্মাল নিতে হলে 200 ইন্টু 10⁹ এরকম কিছু একটা। ঠিক আছে, 200 জিপিএ এইটা ব্যবহার করলে আপনারা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কলাম ম্যাটেরিয়াল এইটা হচ্ছে এখানে বসাবেন 200 জিপিএ। তো কলাম ডায়ামিটার প্রথমে মাপতে হবে রাইট, এবং এখানে এই কন্ডিশনগুলো দেওয়া আছে, এন্ড কন্ডিশন, ফিক্স হবে না হিঞ্জ হবে না ফিক্সড হবে, হ্যাঁ দুইটা হিঞ্জ হতে পারে, দুইটা ফিক্স হতে পারে, অথবা হিঞ্জ এবং ফিক্স একসাথে হতে পারে। তো এই ক্ষেত্রে কলাম ডায়ামিটারটা প্রত্যেকবারই মাপতে হবে, কলাম ডায়ামিটার মেপে নেবেন। কলাম ডায়ামিটার থেকে আমাদের ক্রস সেকশন এরিয়া বের হয়ে যাবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইউনিটটা লিখতে হবে। যারা ডাটাশিট জমা দেন তারা কিন্তু জানেন যে এখানে ইউনিটটা লেখা কতটা ইম্পর্টেন্ট। তো ধরেন কলাম ডায়ামিটার যদি মিলিমিটার হয় তাহলে এরিয়া হয়ে যাবে মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, আর মিনিমামটা কীভাবে বের হবে, আপনাদের যে কলামটা দেয়া থাকবে
যে কলামটা দেওয়া থাকবে সেটা মেইনলি হচ্ছে সার্কুলার কলাম, ঠিক আছে, একটা সার্কুলার কলাম। তাহলে সার্কুলার কলামের তো উইক অ্যাক্সিস বলতে কিছু নাই, দুই দিকে সমান, সব দিকে সমান। তাহলে সেই ক্ষেত্রে যদি সেরকম কিছু না থাকে তাহলে আর মিনিমামটা আমরা কীভাবে পাবো, আর মিনিমামটা কীভাবে পাবো? তাহলে আই ডিভাইডেড বাই এ। এখন এইটার এরিয়া সমান কি লেখা যায়, পাই ডি স্কোয়ার বাই 4। আর আইটা কি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। দুইটা দিয়ে রেশিও করবেন, রেশিও করে যেটা পেয়ে যাবেন সেইটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ জাইরেশন অথবা আর মিনিমাম। তাহলে এইখানে আর মিনিমামের যে ভ্যালুটা সেটাও পেয়ে গেলেন, রাইট, পেয়ে গেলেন। এবং আর মিনিমামের জন্য আমাদের কি এখানে ইউনিট থাকবে, ইউনিট, প্রত্যেকটা ক্ষেত্রে ইউনিট থাকবে স্ট্রেস পর্যন্ত পুরোটাই, ঠিক আছে। তো এরপর কি হবে, কলাম লেন্থ। কলাম লেন্থটা কি হবে, স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা হবে। আপনারা হচ্ছে কলাম লেন্থটা স্লাইড ক্যালিপার্স দিয়ে ইঞ্চিতে হোক ফিটে হোক যেভাবেই হোক আপনাদের সেখানে দেওয়া হবে। ইফেক্টিভ লেন্থ কীভাবে পাবো মনে আছে, অ্যাকচুয়াল লেন্থের সাথে ফ্যাক্টর গুণ করবেন, রাইট, ধন্যবাদ। তাহলে ফ্যাক্টরটা কোথায় পাবেন, ওই যে প্রথমেই হচ্ছে আপনাদের ল্যাব ম্যানুয়ালে এটা হচ্ছে দেয়া আছে, আমি একটু দেখাই দিই। এই যে টেবিল একটা, যেটা আমি স্লাইডে দেখাচ্ছি সেই জিনিসটা এইখান থেকেই নেওয়া, হ্যাঁ, আমি আলাদাভাবে বানাই নি কোনো কিছুই। এই যে ফ্যাক্টরের, এখানে ফ্যাক্টরের টেবিলটা আছে, সবাই ল্যাব ম্যানুয়ালটা ওপেন করলেই এই ফ্যাক্টরের টেবিলটা পেয়ে যাবেন। তাহলে ফ্যাক্টরের টেবিলটা যখন পেয়ে যাবেন তারপর হচ্ছে সেখান থেকে ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা ইফেক্টিভ লেন্থ পেয়ে যাব। এবং ইফেক্টিভ লেন্থ বলতে আমরা কি বুঝি, দ্য ডিস্টেন্স বিটুইন টু ইনফ্লেকশন পয়েন্ট, দ্য ডিস্টেন্স বিটুইন টু ইনফ্লেকশন পয়েন্ট, ওকে। এরপর হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, ইফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই আর মিনিমাম। তো প্রথমটায় ইফেক্টিভ লেন্থ পেয়েছেন, পরেরটায় হচ্ছে আর মিনিমাম পাবেন, সেখান থেকে আমাদের স্লেন্ডারনেস রেশিও বের হয়ে যাবে। এরপরে হচ্ছে ক্রিটিক্যাল ফোর্স। ক্রিটিক্যাল ফোর্স কোনটা, আপনি একটি কলাম নিলেন, একটা কলাম এই যেভাবে থাকলো, তো একটা নির্দিষ্ট লোডের জন্য সে কি করলো, আপনি আস্তে আস্তে লোড ইনক্রিজ করবেন, তাই না, আস্তে আস্তে লোড বাড়াবেন। তাহলে লোড বাড়ানোর সাথে সাথে যেই লোডের জন্য, যে যখনই দেখবেন যে এই কলামটা হালকা একটু বেন্ড হয়ে গেছে, হালকা একটু বেন্ড হয়ে গেছে, তখনই এই যে লোড, এই লোডটাকে আপনি হচ্ছে এই পিসিআর হিসেবে ক্যালকুলেট করবেন। সেটা হতে পারে 5 কেজি, সেটা হতে পারে 10 কেজি, সেটা হতে পারে 15 কেজি। ম্যাক্সিমাম যেই লোডের জন্য, বা ম্যাক্সিমাম বলছে মিনিমাম যেই লোডের জন্য আমাদের বাকলিংটা শুরু হবে, ঠিক আছে, সেইটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ফোর্স। এবং ক্রিটিক্যাল ফোর্স বের করার পর তারপর আপনার কি থাকলো, তারপর আপনার হচ্ছে স্ট্রেস, এবং স্ট্রেস সমান হচ্ছে লোড ডিভাইডেড বাই এরিয়া, লোড ডিভাইডেড বাই এরিয়া। এবং এই যে ভ্যালুটা পেলেন এইটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ভ্যালু অথবা হচ্ছে ওই এক্সপেরিমেন্টাল ভ্যালু, পি ডিভাইডেড বাই এ করলে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু পেয়ে যাবেন। আর সিগমা সিআর থিওরির জন্য এই যে এখানে স্লেন্ডারনেস রেশিও বসাবেন, অর্থাৎ ইউলারের ফর্মুলা অনুযায়ী আমার এই ক্রিটিক্যাল স্ট্রেসটা কত সেটা হচ্ছে আমার পাওয়ার কথা। তাহলে ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু এখান থেকে এই ইকুয়েশন দিয়ে চলে আসবে। তাহলে দেখেন আমার প্র্যাকটিক্যাল ভ্যালু কয়টা পাবো, 1 2 3 4 5 6, আবার থিওরিটিক্যাল ভ্যালু 1 2 3 4 5 6, ছয়টা পেয়েছি, তাই না। এখন আপনাকে যে গ্রাফটা ড্র করতে হবে সেটা হচ্ছে যে ড্র দ্য ক্রিটিক্যাল স্ট্রেস ভার্সেস স্লেন্ডারনেস রেশিও, ক্রিটিক্যাল স্ট্রেস ভার্সেস স্লেন্ডারনেস রেশিও। এই যে এক পাশে বসাবেন হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস, এক পাশে বসাবেন হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, ক্রিটিক্যাল স্ট্রেস ভার্সেস স্লেন্ডারনেস রেশিও, এক্সপেরিমেন্টাল ভ্যালু অ্যান্ড থিওরিটিক্যাল ভ্যালু। তাহলে কি হবে, একই স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও কোথায়, এই যে ধরেন এখানে এটা ধরেন 10, আর এটা ধরেন 20, আর এটা ধরেন 22। তাহলে স্লেন্ডারনেস রেশিও যখন 10 তখন আপনার স্ট্রেসের ভ্যালু কয়টা, দুইটা, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 22। তাহলে 20 একটা পয়েন্ট নেবেন, 22 একটা পয়েন্ট নেবেন, ঠিক আছে, এই যে 20, তারপরে কি এখানে আরেকটা ভ্যালু আসবে, আরেকটা ভ্যালু আসবে, আরেকটা ভ্যালু আসবে, এরকম করে আপনার কি হবে, গ্রাফ হবে, এখানে আপনার গ্রাফ হবে। তো নর্মালি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করার কথা না যদি আপনার টেস্ট সঠিকভাবে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এই পয়েন্টগুলোকে আমি যোগ করলাম, আমি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এই যে এই ক্ষেত্রে যেটা করবেন সবগুলো পয়েন্টে যেন টাচ করে, সবগুলো পয়েন্টে যেন টাচ করে।
তো একটা পেয়েছি আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু, আরেকটা পাবো হচ্ছে থিওরিটিক্যাল। তো স্বাভাবিকভাবে যেটা বলছিলাম যে টেস্ট যদি সঠিকভাবে হয় তাহলে থিওরিটিক্যাল ভ্যালুটা সবসময় বেশিই হবে, অর্থাৎ থিওরিটিক্যাল যে স্ট্রেস, অ্যালাউয়েবল স্ট্রেস, সেটা কি সবসময় বেশি হবে, আর এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে সেই রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ারটা কী হবে, কম হবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে গ্রাফ। এই পর্যন্ত আসলে আপনাদের কাজ। আগামীকালকে আপনারা এই টেস্টটা করবেন এবং পরের দিন হচ্ছে আপনারা গ্রাফ সহ সব কিছু সহ নিয়ে আসবেন। থিওরিটিক্যাল ভ্যালু অবশ্যই এক্সপেরিমেন্টালের থেকে বেশি হওয়া উচিত যদি আমাদের টেস্ট সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকে। কিছু ক্ষেত্রে আমাদের, যেমন আমাদের এক্সপেরিমেন্টের স্পেসিমেনে কিছু ডিফিকাল্টি থাকতে পারে, কিছু ক্ষেত্রে ম্যাটেরিয়াল হচ্ছে ভালো না থাকলে সেই ক্ষেত্রে রেজাল্টের কিছু তারতম্য আসতে পারে। নর্মালি আমাদের এইটাই আসার কথা। এবং গ্রাফটা বুঝতে পেরেছেন যে এক পাশে স্লেন্ডারনেস রেশিও বসাবেন, এই যে এখানে 6টা স্লেন্ডারনেস রেশিও ভালো থাকবে, এই যে এখানে 6টার জন্য ক্রিটিক্যাল স্ট্রেস এক্সপেরিমেন্টালে একবার পাবো, থিওরিটিক্যাল একবার পাবো। এইভাবে করে আমরা হচ্ছে একটা গ্রাফ ড্র করি। আরও কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আমাকে আস্ক করতে পারেন এখন। কেউ কি ক্লাস করছেন? স্যার গ্রাফে স্যার দুইটার ইয়েই ক্রিটিক্যাল আর থিওরিটিক্যাল দুইটাই স্যার হচ্ছে প্র্যাকটিক্যাল আর দুইটাই আর কি মানে বসে দিতে হবে স্যার। এনি কোশ্চেন্স ফ্রম ইউ? আর কি কোনো কিছু জানার আছে কীভাবে ক্যালকুলেশন করতে হবে বা সামথিং? কাইন্ডলি আস্ক করেন। কোনো কিছু থাকলে, কোনো কিছু না বুঝে থাকলে আমি সেটা আবার রিপিট করে দিচ্ছি। কোনো কিছু না বুঝে থাকলে আমাকে আস্ক করতে পারেন, আমি হচ্ছে সেটা আবার রিপিট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যেহেতু কোনো প্রশ্ন নেই, আপনারা হচ্ছে কালকে আসেন, টেস্ট করেন, টেস্ট করে হচ্ছে ঠিক মতো যদি হয় সঠিক মতো, তাহলে হচ্ছে এরকম একটা গ্রাফ চলে আসবে। হ্যাঁ, এবং অবশ্যই ডাটা শিট আমার কাছ থেকে সিগনেচার করে নিয়ে যাবেন, এটা যেন ভুল না হয়, এই আর কি। তো ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যেহেতু কোনো প্রশ্ন করছেন না, সব কিছু বুঝে থাকলে তো আসলে আর কিছু বলার নেই। হ্যাঁ, আর কালকে হচ্ছে যখন হচ্ছে এই টেস্টটা করবেন, কাইন্ডলি হচ্ছে ওই টেস্টের সময় কেউ একজন একটু ভিডিও করলেন অথবা হচ্ছে ছবি তুলে নিলেন যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।